ঈদ মুবারক প্রিয় ফুটবল ফ্যান্স। আর ফুটবল নিউজের পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে আলোচনা করব সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিদ সোমের অভিষেক হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, সামিদ সোম যদি বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন তাহলে কাকে জায়গায় ছেড়ে দিতে হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দলের সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-2-3-1। এই ফরমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, যেখানে একজন সৃষ্টিশীল ও ফিনিশিং সামর্থ্য সম্পূর্ণ খেলোয়াড় প্রয়োজন হয়। এই পজিশনে সামিদ সোমকে খেলানোর জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও সামিদ সোম তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র 21টি ম্যাচ খেলেছেন এই পজিশনে, তারপরেও বাংলাদেশের আক্রমণ ফিনিশারের অভাব পূরণ করতে সামিদ সোমের মতো একজন প্লেমেকারকে এই ফরমেশনে ব্যবহার করা যেতে পারে। তবে এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, সামিদ সোমকে একাদশে রাখতে গেলে বাদ পড়বেন কে? যদি তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করেন তাহলে তার জায়গা করে দিতে গিয়ে জামাল ভুঁইয়াকে একাদশের বাইরে অবস্থান করতে হবে। কিন্তু ভুটানের বিপক্ষে জামালের পারফরমেন্স তার পক্ষে কথা বলে। তাছাড়া তিনি একজন দলনেতা নন, তিনি এক মহানায়ক। অভিজ্ঞতার দিক থেকে তিনি এখনো দলের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, তাই জামাল ভুঁইয়াকে হঠাৎ বাদ দেওয়াটা দলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে জামাল ভুঁইয়াকে একাদশে রাখতে হলে তাহলে সোহেল রানা সিনিয়রকে বেঞ্চে যেতে হবে এবং জামালের সাথে হামজা চৌধুরীকে ডাবল প্রিপ হিসাবে খেলানো যেতে পারে। এই দুটির অভিজ্ঞতা ও ভারসাম্য বাংলাদেশের মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে পারে। জামাল ভুঁইয়াকে অ্যাটাকিং মিডফিল্ডে রেখে সামিদ সোম এবং হামজা চৌধুরীকে ডাবল প্রিপ অর্থাৎ বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবেও খেলানো যাবে। কেননা সামিদ সোম মিডফিল্ডার হিসেবে তার ক্যারিয়ারে 82টিরও বেশি ম্যাচ খেলেছেন, তবুও বাংলাদেশের দলের ফিনিশিং দুর্বলতার কথা মাথায় রেখে কোচ তাকে সেন্ট্রাল মিডফিল্ডার নয় বরং সরাসরি অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলাবেন। এক্ষেত্রে সামিদ সোমকে জায়গা করে দিতে গিয়ে বেঞ্চে যেতে হবে সোহেল রানা সিনিয়রকে। ভুটানের বিপক্ষে গোল করলেও তার পায়ে বেশ কিছু ভুল পাস লক্ষ্য করা যায় এবং নিজের পায়ে বল ধরে রেখে খেলার গতি কমিয়ে দিয়েছেন এই সোহেল রানা। অবশ্য বিকল্প ফরমেশন যেমন 4-3-3 বা 4-3-2-1-এ যেতে পারে কোচ, তবে সেটা পুরোপুরি নির্ভর করবে সিঙ্গাপুরের গেম প্ল্যান এবং ম্যাচের পরিস্থিতির উপর। এখন কথা বলবো ফাহমিদুল সম্পর্কে। ফাহমিদুল তার পজিশন থেকে তার জায়গা থেকে দুর্দান্ত খেলেছেন। তার যে দায়িত্ব সেটা বেশ ভালোভাবে পালন করেছেন। ফাহমিদুলের দায়িত্ব হলো ডিবক্সে বল বাড়ানো, গুলির যোগান করা, অ্যাসিস্টে সাহায্য করা। ফাহমিদুল ইসলাম বরাবরই লেফট উইং থেকে কাট করে ডিবক্সে ঢুকে পড়েছেন, গুলের সুযোগ তৈরি করেছেন। রাকিব বরাবরই বেশ কয়টা বিগ চান্স মিস করেছেন। রাকিবের পরিবর্তে যখন আলামিনকে মাঠে নামানো হয়, আলামিনও বেশি একটা ভালো করতে পারেনি। বাংলাদেশ যদি এভাবে গোল মিস করতে থাকে তাহলে সিঙ্গাপুরের ম্যাচটি হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। সিঙ্গাপুরের বিরুদ্ধে জয় পেতে হলে বাংলাদেশকে অবশ্যই ফার্স্ট হাফে কিংবা শুরুতেই গোল ছিনিয়ে নিতে হবে, খেলার টেম্পো ধরে রাখতে হবে, ভুল পাস ক্রিয়েট করা যাবে না, মাঠকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয় ফুটবল প্রেমী, ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আর ফুটবল নিউজের পাশে থাকুন। আবারও জানাচ্ছি ঈদ মুবারক। ধন্যবাদ সবাইকে।